আমার নাম অ্যানা। আমি একজন হাই স্কুলের মেয়ে। আমি আমার মা বাবা আর আমার ছোট বোন এমার সাথে থাকি। ছোট থেকেই আমি এমাকে অনেক অ্যাডমায়ার করতাম। সে সবসময় সবচেয়ে সুন্দর আর সোশ্যালাইজ ছিল। সে কোনো রুমে ঢুকলেই মনে হতো একটা আলো নিয়ে ঢুকছে, যা সবার দিনটা ভালো করে দেয়। আমাদের ফ্যামিলিতে সবাই তাকে খুব ভালোবাসতো। এমা সব এক্সামে টপ করতো। আমার পেরেন্টসও অনেকবার বলেছিল যে সে একদিন অনেক বড় কিছু করবে, কিন্তু এর মধ্যেও একটা জিনিস আমি মেনে নিতে পারতাম না। সে আমার আগে বয়ফ্রেন্ড পেয়ে গেল। আমি যখন কোনো ছেলেকে বাড়িতে নিয়ে আসতাম, তখন তার অ্যাটেনশন আমার থেকে সরে এমার দিকে চলে যেত। কিছুক্ষণ কথা বলার পর ওরা আমার কাছ থেকে এমার নম্বর চাইতো। এমা আমার থেকে 2 ক্লাস নিচে ছিল, কিন্তু আমরা একই স্কুলে পড়তাম, তাই আমার বন্ধুদের সাথে ওর পরিচয় করাতে হতো। আর সে সব সময় সবার অ্যাটেনশন নিয়ে নিত। আমি সব সময় তার ছায়ার মধ্যে ছিলাম, তবু আমি তার হাসি আর পার্সোনালিটিকে অনেক পছন্দ করতাম। পরে এমা একটা ইনস্টাগ্রাম পেজ স্টার্ট করলো। সে মডেল হতে চাইতো, স্পটলাইটে থাকতে ভালোবাসতো। কিছুদিনের মধ্যেই তার ফলোয়ার 70 থেকে 1000-এ চলে গেল। তার সাথে সাথে বিজনেস প্রপোজালও আসতে লাগলো বিউটি প্রোডাক্ট প্রমোট করার জন্য। আমিও একটা ইনস্টাগ্রাম পেজ খুলতে চাইলাম, কিন্তু আমার পেজে 100 ফলোয়ারও হচ্ছিল না। একদিন এমা আমার কাছে এসে বলল যে একজন হ্যান্ডসাম ফুটবল প্লেয়ার তার ইনস্টাগ্রামে মেসেজ করেছে। ওরা 2 ঘন্টা ধরে চ্যাট করলো। এমা বলল যে ছেলেটা অনেক সুইট আর ওদের ইন্টারেস্টও সেম। আমি তাকে বলছিলাম কেয়ারফুল থাকতে, কারণ ইন্টারনেটে কে কেমন তা জানাও যায় না। কিন্তু সে আমার কথা সিরিয়াসলি নেয়নি। 2 মাস ধরে ওরা চ্যাট করতে থাকলো। তারপর একদিন এমা আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। সে বলল যে সে ওই ছেলেকে তার অশ্লীল ফটো পাঠিয়ে দিয়েছে, আর এখন সে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করছে, নাহলে সেইগুলো অনলাইনে পোস্ট করে দেবে। আমি ভয়ে তাকে বললাম যে টাকা দিয়ে দিতে, যেন ব্যাপারটা শেষ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর ছেলেটা আবার মেসেজ করে, বলে যে প্রতি মাস টাকা দিতে হবে, নাহলে সে সব পোস্ট করে দেবে। এমার কাছে কোনো অপশন ছিল না। তার পপুলারিটির জন্য এটা বড় স্ক্যান্ডেল হয়ে যেত। আস্তে আস্তে এমার মেন্টাল হেলথ খারাপ হতে লাগলো। সে ঘুমাতে পারতো না, তার শরীর খারাপ হতে থাকলো, আর পুরো ডিপ্রেশনে ভুগছিল। তার ইনস্টাগ্রামও ডাউন হতে লাগলো। শেষ পর্যন্ত সে আমাদের পেরেন্টসকে সব বলে দিল। বাবা তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেল। পুলিশ ট্র্যাক করে দেখে যে মেসেজগুলো আমাদের বাড়ির মধ্যে থেকেই আসছে। সবাই শক হয়ে গেল। তারপর আমি সব স্বীকার করলাম। আমি ছিলাম ওই ফেক ছেলে। আমি আমার কম্পিউটার দিয়ে সব করতাম। আমি এমার ছায়াতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। আমি চাইতাম সেও আমার মতো কষ্ট পাবে, কিন্তু আমি কখনো ভাবিনি এটা এত বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমার পেরেন্টস আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার মা 1 বছর পর আমাকে সেই কাণ্ডটার জন্য ক্ষমা করলো, কিন্তু আমার বাবা এখনো কথা বলে না। এমাও আমার সাথে কথা বলে না। সে কিছুটা রিকভার করেছে, কিন্তু পুরো আগের মতো হয়নি। আমি চাই একদিন সে আমাকে আবার বোন হিসাবে মেনে নিক। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। আমার এখন 24 বছর বয়স, আর এই ঘটনাটা ঘটেছিল 5 বছর আগে, যখন আমার বয়স ছিল 19। আমি তখন একটা অনলাইন ট্রানজ্যাকশন করছিলাম অক্স নামের একটা সাইটে, যা মোটামুটি ইউপিআই পেমেন্টের মতো ছিল। এটা একটা অ্যাপ যেখানে র্যান্ডম মানুষ জিনিস সেল করে, আর তাদের সাথে কল করে মিট আপ করতে হয়। আমি আমার জাপান ট্রিপের জন্য একটা সস্তা সোয়েটার খুঁজছিলাম। কিছুক্ষণ স্ক্রল করার পর আমি একটা অ্যাড পেলাম, একটা কোরিয়ান স্টাইল মেয়েদের সোয়েটার, দাম মাত্র 300 টাকা। এটা আমার জন্য পারফেক্ট ছিল। শুধু একটা প্রবলেম ছিল, মিট করার জায়গা ছিল ট্রেন স্টেশন, রাত 8টায়। সেলার নাকি কাজে অনেক বিজি ছিল। আমি ভাবলাম ঠিক আছে, এটা তো পাবলিক প্লেস, তাই আমি কল করলাম। তার সাথে ছোট একটা কথা হলো। তার কথা বলাটা একটু স্ট্রিক্ট মনে হলো। যখন আমি জিজ্ঞেস করলাম কখন দেখা হবে, সে বলল আজ রাত 8টায় এক্স্যাক্ট টাইমে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি এত কেয়ারলেস ছিলাম, সেটা পরে আমার সবচেয়ে বড় রিগ্রেট হয়ে দাঁড়ালো। আমি 8টা বাজতে 2 মিনিট আগেই স্টেশনে পৌঁছালাম। জায়গাটা অনেক ফাঁকা ছিল, মনে হলো আমি ছাড়া আর কেউ নেই। নভেম্বরের ঠান্ডা রাত ছিল, আর আমি বসেছিলাম একটা বেঞ্চে। ঘড়িতে যখন 8টা বাজলো, তখন কেউ আমার মুখের একটা অংশ একটা স্কার্ফ দিয়ে ঢাকা দিল। ওই স্কার্ফ থেকে একটা গন্ধ আসছিল, আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম, দেখলাম আমি একটা ভ্যানের মধ্যে আছি। 4 জন লোক আমার চারপাশে, আমার হাত পিছনে হ্যান্ডকাফ করা।
তোমরা কি চাও? আমাকে ছেড়ে দাও প্লিজ। তখন একজন আমার মুখে হাত দিয়ে বলল, প্রথমবার আমরা এত সুন্দর মেয়ের স্বাদ নিতে যাচ্ছি। আমি আরো জোরে কাঁদতে লাগলাম, প্লিজ প্লিজ আমাকে বাড়ি যেতে দাও। পাশের লোকটা আমার গলা ধরেছিল আর চেল্লাচ্ছিল যেন আমি চুপ থাকি। আমি লড়াই করার চেষ্টা করলাম, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। একটু পরে আমি জানলা দিয়ে দেখলাম যে আমরা একটা চেক পয়েন্টের দিকে যাচ্ছি। আমি আমার জীবনে প্রথমবার আমি এত খুশি হলাম পুলিশ দেখে। কিন্তু ওই সময় আমার পাশের লোকটা একটা বড় গান বার করলো। আমি বুঝতে পারলাম এটা আমার লাস্ট চান্স। আমি সব শক্তি দিয়ে চিল্লে দিলাম, অফিসার প্লিজ হেল্প, ওদের কাছে গান আছে। সাথে সাথে পুলিশরা রিয়্যাক্ট করলো। তারা গান বের করে ভ্যানের টায়ার টার্গেট করে গুলি ছাড়লো আর আরেকটা অফিসার আমার পাশের লোকটাকে টার্গেট করলো। আমি চোখের সামনে দেখলাম একজন মানুষ গুলি খেয়ে পড়ে গেল। এটা আমি কখনো ভাবিনি যে দেখবো। তারপর একজন পুলিশ আমাকে ভ্যান থেকে বের করে নিল আর আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন হসপিটালে চোখ খুললাম। আমার পেরেন্টস আমার পাশে ছিল। তারা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছিল কি হয়েছিল। আমি সব সত্যি বলে দিলাম যে আমি অনলাইনে সোয়েটার কিনতে গেছিলাম, তারপর আমি ভেঙে পড়েছিলাম, শুধু চিল্লাচ্ছিলাম প্লিজ হেল্প প্লিজ হেল্প। তারপর থেকে আমার মেন্টাল স্টেবিলিটি আর অ্যাংজাইটির জন্য আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। আর এটা বলার দরকার নেই, আমি আর কোনোদিন অনলাইন থেকে কিছু কিনতে চাই না। আমি অনেক ছোটবেলায় ইনস্টাগ্রাম জয়েন করেছিলাম। আমার সব ফ্রেন্ডরা তখন ইনস্টাগ্রাম ইউজ করতো, তাই আমিও মজা করার জন্য ডাউনলোড করেছিলাম। প্রথমে এটা ফেসবুকের মতো ছিল। আমি এটার মাধ্যমে মানুষের সাথে কন্ট্যাক্ট করতাম আর তাদের পোস্ট দেখতাম। আমার ইনস্টাগ্রাম অনেক ভালো লাগতো, খুব তাড়াতাড়ি এটার ওপর অ্যাডিক্টেড হয়ে যাই। তারপর আমি নিজের ছবি পোস্ট করতে শুরু করি আর দেখি যে আমার গার্লফ্রেন্ডদের মধ্যে আমার ছবিটাই সবচেয়ে বেশি লাইক আসে। আমি জানতাম যে আমি মোটামুটি অ্যাট্রাকটিভ, কারণ স্কুলে আমি সবসময় ছেলেদের অ্যাটেনশন পেতাম। আমার লম্বা স্লিম ফিগার, ব্রাইট ব্লু চোখ আর সিল্কি চুল ছিল। প্রথমে আমার প্রোফাইল প্রাইভেট ছিল, কিন্তু আমার বন্ধুরা আমাকে বলে পাবলিক করতে। তারা বলল এতে ফলোয়ার বাড়বে, ফলোয়ার বাড়লে লাইক বাড়বে, আর লাইক বাড়লে বিজনেস অপরচুনিটি আসবে। আমি তাদের কথা মেনে নিলাম, কিন্তু প্রথমে কোনো চেঞ্জ দেখতে পেলাম না। তাই আমি ভাবলাম হয়তো আমি ইনস্টাগ্রাম মডেল হওয়ার জন্য না। কিন্তু সব বদলে গেল যখন আমি একটা বিচ ট্রিপে গিয়ে কিছু ছবি তুললাম। আমি কিছু বিকিনি ফটো তুলেছিলাম, বেশি রিভিলিং ছিল না, শুধু একটু ক্লেভেজ দেখা যাচ্ছিল। আমি ভাবছিলাম শুধু আমার বন্ধুরা দেখবে, তাই পোস্ট করে দিলাম। কিন্তু সাডেনলি অনেক স্ট্রেঞ্জার থেকে লাইক আর কমেন্ট আসতে লাগলো। তখন মনে পড়লো যে আমার প্রোফাইল পাবলিক ছিল। প্রথমে আমি প্যানিক করে পোস্ট ডিলিট করতে চাইলাম, কিন্তু যখন দেখলাম ফলোয়ার র্যাপিডলি বাড়ছে, তখন মনে হলো এটা দিয়ে টাকা আর্ন করা যেতে পারে। তারপর থেকে আমি অনেক বেশি পোস্ট করতে লাগলাম আর আমার প্রোফাইল প্রত্যেক উইকে তাড়াতাড়ি গ্রো করতে লাগলো। কিছুদিনের মধ্যেই একজন ডিএম করে একটা বিজনেস প্রপোজাল দিল। এটা একটা ড্রিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট ছিল। একটা অনলাইন কন্ট্রাক্ট সাইন করার পর আমাকে একটা স্পেসিফিক লোকেশনে গিয়ে ফটোশ্যুট করতে হবে। আমি অনেক টাকা পাবো বলে খুব এক্সাইটেড হয়ে গেলাম আর সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিলাম। আমি আমার পেরেন্টসকে বললাম, তারাও খুব খুশি হলো। কিন্তু আমি তাদের কাছে মিথ্যে বললাম যে ফটোশ্যুট আমার নিজের সিটিতেই হবে, যাতে তারা চিন্তা না করে। যখন আমি লোকেশনে পৌঁছালাম, দেখলাম একজন হ্যান্ডসাম লোক স্যুট পরে বাইরে আসছে। সে নিজেকে কোম্পানির এজেন্ট বলে ইন্ট্রোডিউস করলো আর বলল যে চলো একটা ড্রিঙ্ক নিয়ে কথা বলা যাক। আমি প্রথমে কনফিউজ ছিলাম, কিন্তু ভাবলাম হয়তো বিজনেসে এমনিই হয়। সে আমার জন্য ড্রিঙ্ক কিনলো আর আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু গ্লাসের আধার মতো খাওয়ার পর আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো, মাথা ঘুরতে লাগলো, আর তারপর কি হলো আমার মনে নেই। যখন চোখ খুললাম, দেখলাম আমি একটা অন্ধকার বেসমেন্টে আছি। আমার হাত পা বাঁধা, মুখও বন্ধ ছিল। আমি চিৎকার করতেও পারছিলাম না। চোখ অ্যাডজাস্ট হওয়ার পর দেখলাম আরও দুজন মেয়ে আমার সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে। তারা আনকনশিয়াস ছিল। তার মধ্যে একজন এত ফিকে ছিল যে মনে হচ্ছিল সে মারা গেছে। আমি বুঝতে পারলাম যে আমাকে কিডন্যাপ করা হয়েছে। ওরা আমার ফোন আর ওয়ালেট নিয়ে নিয়েছিল। তখন আমার খুব আফসোস হচ্ছিল যে আমি আমার পেরেন্টসকে সত্যি লোকেশন বলিনি। আমি শুধু ওই বেসমেন্টের দরজার দিকে তাকিয়েছিলাম যেন কেউ এসে খুলে দেয়। কিছুক্ষণ পর পুলিশ সাইরেনের শব্দ শুনতে পেলাম। শব্দটা আস্তে আস্তে কাছে আসতে লাগলো আর বুঝতে পারলাম তারা বাইরে এসে গেছে। এইটা আমার জীবনের সবচেয়ে বড় রিলিফ ছিল। পুলিশ ঘরে ঢুকে বেসমেন্টে এলো আর আমাদের সবাইকে মুক্ত করলো।
প্যারামেডিক্স আমাদের হসপিটালে নিয়ে গেল। আমি ফিজিক্যালি আর অনেকটা মেন্টালি রিকভার করতে পেরেছি, কিন্তু ওই ফিকে মেয়েটা আনলাকিলি মারা যায়। পুলিশ আমাকে বলে যে একজন অ্যানোনামাস লোক দেখেছিল যে ওই স্যুট পরা লোক আমার ড্রিঙ্কে কিছু মিক্স করছিল, তাই পুলিশকে ইনফর্ম করে। পরে জানতে পারি যে সে লোকটা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত ছিল আর আমাদের দেশের বাইরে পাচার করার প্ল্যান ছিল। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন, আর যদি চান এরকম আরও ডার্ক, ক্রিপি আর স্পাইং চিলিং স্টোরি শুনতে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। মনে রাখবেন, সব গল্প শুধু গল্প নয়, কিছু গল্প হয়তো সত্যি আর হয়তো এখনও চলছে আপনার চারপাশেই। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।